আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন, আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, অঙ্কটা বোঝানোর পর আপনাদের সময় দিব। এখানে বলছে মিস্টার ওয়াটসন, তিনি একজন মালিক, তিনি ইনভেস্ট করেছেন 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। সেই ব্যবসা প্রতিষ্ঠানে $20,000 ক্যাশ বিনিয়োগ করেছেন। তো এটা একটা ট্রানজেকশন। ট্রানজেকশন আমরা বুঝবো দুইটা উপায়ে, মূল দুইটা উপায়। একটা হচ্ছে টাকায় পরিমাপযোগ্য, একটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো না কোনো কিছু বাড়বে কমবে। তো মিস্টার ওয়াটসন যদি মালিক হয় এবং তিনি, আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে জব করছি বা যে প্রতিষ্ঠানে আমি হিসাবরক্ষক হিসেবে আছি সেই প্রতিষ্ঠানটাতে উনি বিনিয়োগ করলেন মালিক হিসেবে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে $20,000 বেড়েছে। এবং আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কিছু বাড়লে কমলে এবং টাকায় পরিমাপ করা গেলে সেটা লেনদেন বলবো। এখন দেখেন, এই $20,000 যদি ক্যাশ বৃদ্ধি পাই, তাহলে আপনি এখানে প্রথমে লিখবেন হচ্ছে এটা ডেট। ডেট লেখার সিস্টেম আপনাদেরকে একটু বলেছিলাম, প্রথমে বছর সালটা, তার নিচে হচ্ছে মাস। তো আমাদের বছর এখানে নাই এই অঙ্কটাই, আমরা জানুয়ারি 1 লিখলাম ডেট। লিখে দেখেন, বিজনেসে যদি $20,000 ক্যাশ একজন দেয় মালিক, তাহলে ক্যাশ তো অবভিয়াসলি আমাদের $20,000 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা 20,000 এখানে ক্যাশ বৃদ্ধি পেলে আমরা প্লাস বসাবো, শুধুমাত্র বসিয়ে দিব। বসিয়ে দেওয়া মানে প্লাস। এবং এই ক্যাশটা যে পেলাম, কি কারণে পেলাম আমরা ক্যাশটা বলেন তো? আমাদের মালিক ব্যবসাতে বিনিয়োগ করেছে, এই জন্য তো পাচ্ছি। জি স্যার। তো মালিক যদি ব্যবসাতে কোনো কিছু বিনিয়োগ করে, তার নাম হচ্ছে ক্যাপিটাল। এবং এই ক্যাপিটালটা ওনার সিকিউরিটিতে প্লাস হয়। আমরা আপনাদের ভেঙে ভেঙে শিখিয়েছিলাম যে ক্যাপিটাল এবং রেভিনিউ এই দুটা হচ্ছে প্লাস, ওনার সিকিউরিটি বৃদ্ধি করে। আর ড্রয়িং এবং এক্সপেন্স এই দুটা হচ্ছে আপনার ওনার সিকিউরিটি কমিয়ে দেয়। তাহলে মালিক কোনো কিছু দিলে তার নাম ক্যাপিটাল। এটার কারণে আমাদের এখানে 20,000 দুই জায়গায় বৃদ্ধি পাচ্ছে, ক্যাশেও বৃদ্ধি পাচ্ছে, ক্যাপিটালেও বৃদ্ধি পাচ্ছে। ক্যাপিটালে বৃদ্ধি পাওয়ার কারণে ওনার সিকিউরিটি প্লাস হলো, ক্যাশে বৃদ্ধি পাওয়ার কারণে ক্যাশে প্লাস হলো। আমরা একটু ভুল জায়গায় লিখেছি। মার্চ তাহলে আপনাদের এখানে আইটেমটার ইম্প্যাক্টটা কি পড়লো, যে এখানে $20,000 এটা হচ্ছে আপনার বসলো ক্যাশে, এবং $20,000 আপনার এখানে বসলো ওনার সিকিউরিটি। 1 নম্বর আইটেমের কাজ শেষ। এখন এই রিমার্কসের যে ঘরটা, এই ঘরটার কাজ হচ্ছে ওনার সিকিউরিটির মধ্যে কিন্তু 4টা আইটেম বসে। একটা আইটেম হচ্ছে আপনার রেভিনিউ, একটা আইটেম হচ্ছে ক্যাপিটাল, একটা ড্রয়িং, একটা এক্সপেন্স। তো 4টা কখন কোনটার কারণে যোগ বা বিয়োগ হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা রিমার্কসের ঘরটা ব্যবহার করি। যেমন এটা ক্যাপিটালের কারণে বৃদ্ধি পেয়েছে, আপনি ক্যাপিটাল লিখতে পারেন বা ইনভেস্টমেন্ট লিখতে পারেন, মালিকের ইনভেস্টমেন্ট বা ওনার এটা লিখতে পারেন। 1 তারিখের কাজ শেষ। 2 তারিখে আপনি একটু খেয়াল করেন, দেখতে পাবেন যে পারচেস এ ভ্যান, একটা ভ্যান ক্রয় করেছেন ফর ডেলিভারিজ। আপনার বিজনেস ডেলিভারি বিজনেস, তার জন্য আপনি একটা ভ্যান ক্রয় করেছেন, যার মূল্য হচ্ছে $10,000। মিস্টার ওয়াটসন মানে বিজনেস থেকে, বিজনেসের যে মালিক তিনি পরিশোধ করেছেন $2,000 ইন ক্যাশ, নগদে, and signed a note payable for the remaining balance. তাহলে $10,000 ভ্যান কিনলেন, কিনে $2,000 ক্যাশে দিয়েছেন, আর বাকি যে 8,000 এটা আপনি তাকে পরিশোধ করবেন। তবে সেটা পরিশোধ করার জন্য তাকে একটা নোটে সিগনেচার দিয়েছেন। তো নোটে সিগনেচার দিলে তখন শুধুমাত্র সেই লাইবিলিটির নাম আর অ্যাকাউন্টস পেয়েবল থাকে না, ওটা নোটস পেয়েবল হয়ে যায়। অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবলের পার্থক্য হচ্ছে, অ্যাকাউন্টস পেয়েবল স্বাভাবিক কেনাবেচার সময় যে আপনার ধার বা দেনাটা হয় সেটা অ্যাকাউন্টস পেয়েবল। আর যদি আপনি কোনো নোটে সিগনেচার করেন যে এত তারিখের মধ্যে পরিশোধ করব, পরিশোধ না করতে পারলে আমার এত পার্সেন্ট ডিসকাউন্টে রিনিউ করব, এরকম যদি কোনো ডকুমেন্টে আপনি সিগনেচার করেন, তাহলে সেটার নাম হচ্ছে নোটস পেয়েবল, এটা আপনার লাইবিলিটি। তাহলে এটা, এই আইটেমটা আমাদের ইম্প্যাক্ট কি পড়তে পারে? ধরে নেন ভ্যান, ভ্যান নামে আপনার একটা অ্যাসেট, আপনি আগে ডেটটা বসিয়ে নেবেন। ডেটটা আমাদের জানুয়ারি 2, এবং ভ্যান দেখেন আপনার বৃদ্ধি পেয়েছে 10,000। তো ভ্যান আমাদের 10,000 বৃদ্ধি পেল। এবং এই ভ্যানটা বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়েছে দেখেন, $2,000 ক্যাশ কিন্তু আপনার কমে গেছে। তাহলে আমরা বলেছিলাম কোনো কিছু মাইনাস হলে আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে 2,000 লিখ, ব্র্যাকেটের ভিতর দিব। তাহলে 2,000 মাইনাস হয়ে গেল। তাহলে এখন দেখেন বাকি যে 8,000, এটা আপনি কি করবেন, নোটস পেয়েবল নামে একটা লাইবিলিটি আপনাকে তৈরি করতে হবে। আপনি একটা লাইবিলিটি পাইলেন, লাইবিলিটির নাম আপনি নোটস পেয়েবল, আপনি প্রথম ঘরে দিতে পারেন, প্রবলেম নাই। আমরা দ্বিতীয় ঘরে দিচ্ছি না, ধরেন প্রথম ঘরে দিচ্ছি। নোটস পেয়েবল নামে একটা লাইবিলিটি বাড়লো, এবং লাইবিলিটিটা বাড়লো আপনার $8,000।
এই আইটেমটা খেয়াল করেন, এই বাম পাশে কিন্তু আপনার 10,000 এবং 2,000 মাইনাস, মানে বাম পাশে 8,000 বেড়েছে এবং ডান পাশেও কিন্তু 8,000 বেড়েছে। দুই পাশ কিন্তু সমান থাকবে প্রত্যেকটা ট্রানজেকশনের পর। যেমন এখানেও আপনার দুই পাশ সমান আছে, ঠিক তেমন এখানেও আপনার দুই পাশ সমান থাকবে, প্রত্যেকটা ঘটনার পর দুই পাশ সমান। তাহলে এই ঘটনাটা আমি আরেকবার বলছি, জানুয়ারি 2 তারিখে, যে আপনি ভ্যান কিনেছেন $10,000, $10,000 বাড়লো ভ্যান, ক্যাশ দিয়েছেন $2,000, ক্যাশ কমে গেল, বাকি 8,000 আপনি একটা দায়ে একটা নোটে সিগনেচার করলেন যে পরিশোধ করবেন, এটাকে আমরা বলছি নোটস পেয়েবল, এবং এটা আপনার লাইবিলিটি বাড়লো, লাইবিলিটি বাড়লে এখানে প্লাস হবে। এরপরে যে তারিখটা সেটা হচ্ছে 7 তারিখ। 7 তারিখে বলেছে পারফর্ম 2400 সার্ভিসেস অন অ্যাকাউন্ট। আপনার ওই যে ডেলিভারি সার্ভিস আপনার বিজনেস, এটা আরেকটা লাইন ছিল, আমরা এখানে সেই লাইনটা আনিনি আমাদের স্ক্রিনে ছোট কারণে। তো ডেলিভারি বিজনেস আপনি এখানে সেবা দিয়েছেন, সেই ডেলিভারি সার্ভিস দিয়েছেন এবং সার্ভিসটা দিয়েছেন ধারে। তো আমরা আপনাদের রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম পণ্য বা সেবা দিলে সেটা উপার্জন হয়ে গেলেই সেটা আপনার রেভিনিউ, টাকার আদান প্রদান হোক অথবা না হোক। এমন হতে পারে আপনার উপার্জন এই মাসে হয়ে গেল, টাকা 2 মাস পরে পেতে পারে। তো প্রদান করা হলেই সার্ভিস বা প্রোডাক্ট, তাহলে সেটা আপনার রেভিনিউ হয়ে যাবে। তো এখানে দেখেন পারফর্ম, মানে আপনার সার্ভিসটা অলরেডি সেবা দেওয়া হয়ে গেছে, তাহলে সেবা দেওয়া হয়ে গেলে সেটা রেভিনিউ। আমরা জানি রেভিনিউ বাড়লে কি হয়, ওনার সিকিউরিটিতে কি হয় বলুন, ওনার সিকিউরিটিতে ওনার সিকিউরিটি প্লাস হবে, ওনার সিকিউরিটি ওনার বাড়বে। সিকিউরিটি বাড়ে। জি, তাহলে আমরা জানুয়ারি 3 তারিখে আমরা করছি, এটা ওনার সিকিউরিটি যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের অ্যামাউন্টটা আসবে কত বলতে পারেন, 2400। $2,400 আপনার ওনার সিকিউরিটি বাড়লো। ওনার সিকিউরিটিটা বাড়লো কি নামে বলেন তো, সার্ভিস রেভিনিউ নামে। দেখেন ওনার সিকিউরিটি কিন্তু একাধিক আইটেম হতে পারে, ক্যাপিটাল হতে পারে, রেভিনিউ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। তো এটা আপনার রেভিনিউ, এই জন্য এটা আপনি রেভিনিউ নামটা লিখে দিবেন। এই ঘরে শুধুমাত্র ওনার সিকিউরিটি ঘরে যে আইটেমগুলো আসবে সেই আইটেমগুলোর ব্যাখ্যার জন্য রিমার্কস ঘরটা ব্যবহার করবেন। তাহলে এখানে আপনি লিখবেন হচ্ছে কি, সার্ভিস রেভিনিউ, রেভিনিউটার নামটাও লিখে দিবেন। ঠিক আছে, সার্ভিস রেভিনিউ আমরা লিখে দিলাম। এবং এটা এই পাশে তো 2400 হলো, আর 2400 কোথায় যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল হবে। অ্যাকাউন্টস রিসিভেবল হবে। কেন, কারণ ভবিষ্যতে টাকাটা পাবো। অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা সম্পত্তি আপনার 2400 বাড়বে। এখানে যাওয়ার কারণটা কি, কারণ এই টাকাটা ভবিষ্যতে আমরা পাবো, সেবা দিয়েছি ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে আমরা পাবো। ঠিক আছে, এটা যদি করি তাহলে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটাও বাড়ে, একই সাথে আমাদের ওনার সিকিউরিটিও বাড়ে রেভিনিউ বাড়ার কারণে। এটা আমরা করলাম হচ্ছে 7 তারিখ, 3 তারিখ আমি ভুল দিয়েছি, 7 তারিখ। আচ্ছা, এরপরে আমাদের জানুয়ারির 9 তারিখ। জানুয়ারি 9 তারিখটা দেখেন, উইথড্রন $2,000 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে $2,000 ক্যাশ তুলে নিয়ে গেছে। তো আমরা যদি $2,000 ক্যাশ নিয়ে যাই তাহলে আমরা ক্যাশ থেকে $2,000 মাইনাস করব, এবং ক্যাপিটাল থেকেও কিন্তু বা ওনার সিকিউরিটি থেকেও কিন্তু 2,000 কি হবে, মাইনাস হবে স্যার। মাইনাস হবে। কারণ ড্রয়িং এর ফলে কি হয়, ওনার সিকিউরিটি কমে কমে যায়। যায়। কমে যায়। আচ্ছা, এখানে আপনি কারণটা লিখবেন, যেহেতু এই ঘরে এসেছে, এই ঘরে কোনো কিছু আসলেই তার একটা কারণটা লিখতে হবে। কি কারণ, এটা কারণটা হচ্ছে ড্রয়িং এর কারণ, ড্রয়িং উইথড্র ওইটার কারণে, ওইটার কারণে। এরপরে আসেন 9 তারিখের পরে জানুয়ারি 13। জানুয়ারি 13 তারিখে আপনার কি ঘটনা দেখেন, সাপ্লাইজ কিনেছেন। সাপ্লাইজ একটা সম্পত্তি, আপনাদের সাপ্লাইজের বৈশিষ্ট্য আমি বলেছিলাম যে যেটা অ্যামাউন্ট ছোট কিন্তু সুবিধা ভোগ করা যায় দীর্ঘদিন, অফিসের টুকিটাকি কাজে ব্যবহার হয়, যেমন স্ট্যাপলারের কথা বলেছিলাম, একটা ক্যালকুলেটর হতে পারে, এগুলো সাপ্লাইজ, এগুলো আপনার অ্যাসেট। তো আপনি সাপ্লাইজ নামের একটা অ্যাসেট কিনেছেন, তাহলে অ্যাসেটস এর আরেকটা ঘর বসবে নাকি? জি স্যার। সাপ্লাইজ কিনেছেন কত টাকা, 500 টাকা। 13 তারিখে 13 তারিখে 500, থ্যাংক ইউ। 13 তারিখে 500 টাকার সাপ্লাইজ কিনেছেন। তো সাপ্লাইজ বাড়লো, একটা সাপ্লাইজ কিনলে সাপ্লাইজ বাড়বে, এবং এটা ধারে কিনেছেন, ধারে কিনলে কি হবে বলেন তো, অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়াবলস। নরমাল অবস্থাতে কেনা বেচাতে অ্যাকাউন্টস পেয়েবলই হবে, যদি নোটের কথা উল্লেখ থাকে তাহলে নোটস পেয়েবল বা নোটস রিসিভেবল, নোট উল্লেখ না থাকলে স্বাভাবিকভাবে নোট পেয়েবল হবে না। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নামে আমরা এটা ঘর করব এবং এই ঘরটায় 500 বসিয়ে দিব। তাহলে আপনার এখানে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল নামে লায়াবিলিটি বাড়লো, একই সাথে সাপ্লাইজও বাড়লো এবং সমানের দুই পাশে কি হলো, বৃদ্ধি পেল।
দুই পাশে যদি বৃদ্ধি পায় তাহলে সমীকরণটা আপনার ঠিক থাকলো, প্রত্যেক জায়গায় কিন্তু আপনার সমীকরণটা ঠিক থাকছে, প্রত্যেক জায়গায় আপনার ঠিক থাকবে। 13 তারিখের পর আমাদের আইটেমটা হচ্ছে 17, জানুয়ারি 17 তারিখ আসলো। আচ্ছা, এরপর 17 তারিখ। 17 তারিখে দেখেন রিসিভড ক্যাশ $750 ক্যাশ রিসিভ করেছেন ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। 7 তারিখে আপনি দেখেন ধারে সেবা দিয়েছিলেন, দেখেন পারফর্ম 2400 সার্ভিসেস অন অ্যাকাউন্ট, ধারে সেবা দিয়েছিলেন, সেই যে রিসিভেবলের টাকা আজকে আদায় হচ্ছে। তো রিসিভেবলের টাকা যদি আদায় হয় তাহলে ক্যাশ বাড়বে এবং রিসিভেবল কমবে। জি। তাহলে আমাদের 17 তারিখে ক্যাশ বাড়লো 750 এবং রিসিভেবল কমে গেল 750, কমে গেলে আমরা সেটাকে ব্র্যাকেট দিয়ে বসাবো। এটা দেখেন সমানের একই দিকে একটা বাড়লো একটা কমলো, এটাও কিন্তু সমানই থাকলো, মানে 0, এ পাশে 0 এ পাশেও 0। এই ঘটনাটা কি হলো, রিসিভেবল আজকে কিন্তু কোনো ট্রানজাকশন ঘটেনি, 7 তারিখের ট্রানজাকশনের পাওনা টাকা আজকে আদায় হয়েছে, তার মানে ক্যাশ বাড়লো রিসিভেবল কমলো। এরপরে আপনার জানুয়ারি তারিখে, জানুয়ারি যদি আপনার 26 তারিখে 26 তারিখ আইটেমটা করে দেখেন, মেড ক্যাশ পেমেন্ট 5500 ইন দ্য নোটস পেয়েবল। নোটস পেয়েবল মানে আপনার ওই যে একটা দায় ছিল না নোটস পেয়েবলের, জি স্যার, 8000, সেটার থেকে 5500 টাকা। জি, ওই নোটস পেয়েবলের 5500 টাকা পরিশোধ করে দিচ্ছেন, তার মানে একটা দায় পরিশোধ করছেন। জি, তো দায় যদি আমরা পরিশোধ করে দিই তা আমরা জানি যে লাইবিলিটি পরিশোধ করলে ক্যাশও কমছে আমাদের, সরি 5500, ক্যাশও কমবে এবং লাইবিলিটিও কমবে। তাহলে আমাদের যেটা ক্যাশ কমছে সেই জিনিসটাই আমাদের এখানে লাইবিলিটিতে আবার ব্র্যাকেট দিয়ে আমরা 5500 কমছে। তাহলে এটা লাইবিলিটি পরিশোধ। আপনাদের ব্যাংক লোনের লাইবিলিটির কথা বলছিলাম যে ব্যাংক লোন পরিশোধ করার সময়ও কিন্তু একই ঘটনাই ঘটে, ক্যাশও কমে আবার ব্যাংক লোন নামের লাইবিলিটিও কমে। এটা ঠিক সেরকমই, নোটস পেবল নামের লাইবিলিটি আপনি পরিশোধ করেছেন। দেখেন এই আইটেমটা, এই আইটেমটা, এই আইটেমটা, এগুলো কিন্তু আমি রিমার্কসে লিখিনি। রিমার্কসের ঘরটা মূলত ওনার সিকিউরিটির ঘরের আইটেমের জন্য, কারণ এই ঘরে 4টা আইটেম নাই। জি স্যার। 26 তারিখের পর জানুয়ারি 28 স্যার। জানুয়ারি 28 তারিখে এখানে আইটেমটা কি, রিসিভড ক্যাশ 2400 অ্যাজ ফুল সেটেল, এখানে বানানটা ভুল আছে, as full settlement of remaining balance for services provided in January 7। 7 তারিখে যে $2400 আপনি অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়েছিল আপনার, সেই টাকার মধ্যে আপনি 750 টাকা অলরেডি পেয়ে গেছেন 17 তারিখে, তাই না? দেখতে পাচ্ছেন। তাহলে আর বাকি থাকে কত আপনার, 1650। এই 1650 পুরোটাই আজকে আদায় হয়ে গেছে, কারণ এখানে বলেছে যে $2400 ফুল সেটেলমেন্টের জন্য পুরো টাকাটাই আজকে পেয়ে গেছে। তো $2400 পুরোটাই আদায় হলে আপনি কি আবার 2400 নেবেন? না স্যার, আগে 700 তো নিয়েছি, ওটা 750 নিয়েছেন, বাদ হবে। জি স্যার। তাহলে এখন আপনি আজকে পাবেন আপনি 1650। তাহলে আজকে আপনার রিসিভেবল থেকে কমবে 1650। আচ্ছা, এটা যেহেতু আদায় হচ্ছে, আদায় হলে কি হবে, 1650 আপনার এখানে কিন্তু প্লাস হবে, ক্যাশ বাড়বে এবং রিসিভেবল কমবে। মানে এখানেও যা হয়েছিল এখানেও সেম ঘটনাই ঘটবে, বাকি টাকাটুকু 2400 ফুল সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপনার 28 তারিখ গেল। এরপরে 31 তারিখ আমাদের লাস্টের আইটেম। 31 তারিখে বলেছে পেইড 1000 ফর এমপ্লয়ি স্যালারি। স্যালারি আপনার এমপ্লয়ি স্যালারি, এটা আপনার খরচ, এক্সপেন্স, এবং এক্সপেন্সটা পরিশোধ করেছেন। পেইড শব্দ থাকলে বুঝবেন ক্যাশ চলে গেছে, রিসিপ্টের পরে ক্যাশ থাকলে বুঝবেন ক্যাশ বেড়েছে। তো পেইড থাকার কারণে এখানে কি হবে, আপনার ক্যাশ কমে যাবে স্যার। $1000 কিন্তু ক্যাশ আপনার কমে যাচ্ছে। এবং স্যালারি এটা আপনার এক্সপেন্স, আমরা আপনাদেরকে বারবার শিখিয়েছিলাম এক্সপেন্স এবং ড্রয়িং এর কারণে ওনার সিকিউরিটি কমে, ভেঙে ভেঙে দেখিয়েছি বারবার। তো এখানে আমরা এক্সপেন্স হওয়ার কারণে এখানে আপনার 1000 মাইনাস হবে, এবং এক্সপেন্সটা এখানে এই ঘরে আসলেই তো আমরা বলেছি রিমার্কস ব্যবহার করতে, এই রিমার্কস স্যালারি লিখে দিলে হবে, স্যালারি এক্সপেন্স নামে লিখে দিলে। এই হচ্ছে আপনার এই আইটেমগুলো সব বসানো হয়ে গেল। এখন আপনার অঙ্ক হলো কিনা এটা বুঝবেন কি করে, এবার আমাদের ওই আইটেমের আর দরকার নেই, আমাদের অঙ্ক এবার ক্যালকুলেশনে চলে আসে। এবার এই পুরো কলামটা যোগ বিয়োগ আমরা করব।
তো আমরা এক্সেল এ করতে গেলে ভালো হতো, আমি জাস্ট আপনাদের ক্যালকুলেটরেই দেখাই সংক্ষেপে। ঠিক আছে, আমরা একটা ক্যালকুলেটর নিই, এক্সেল এ 11,900 স্যার। স্যার 11,900 11,900। জি 11 অনেক সমর্থন পেয়েছি, আমরা বসিয়ে দিতে পারি 11,900। জি, আমারও 11,900 এসেছে, একটু স্ক্রিনে আসছিল না। সেকেন্ডটা তো কোনো ক্যালকুলেশন দরকার নেই, এটা 10,000-ই আছে। এটা দেখেন 2400 থেকে একদম ফুল সেটেলমেন্ট হয়ে গেছিল, এটা শূন্য বা ডিল হয়ে যাবে, এটা 500 হয়ে যাবে। এটা দেখেন 8,000 থেকে 5,500, তার মানে 2,500 থাকবে। আর এটা 500, শুধু 500ই বসে যাবে। আর আপনার শুধু ক্যাপিটালের ক্যালকুলেশন, ক্যাপিটাল হচ্ছে 22,400 থেকে আপনার 3,000 বাদ যায়, আর এটা কত থাকে 19,400। এখন দেখেন এই যে এই তিনটা যোগ করলে কত আসে? 21,000, 22,400, তাই না? তাই আসে তো নাকি? বাইশ হাজার 400 স্যার। আপনাদের 22,400 আসে, তাহলে আমরা দেখেন 22,400 মাঝামাঝি বসিয়ে দিব। ঠিক আছে, মানে এই চারটা কলামের যোগফল। এই পাশেও কিন্তু 22,400 আসতে হবে, তা নাহলে কিন্তু দুই পাশ সমান হয়নি, অঙ্ক ভুল হয়েছে ধরে নিতে হবে। তাহলে 19 দিয়ে 21,000, 22,400, আমাদের এই পাশে ধরেন 22,000। তাই হয়েছে স্যার। এটা যদি জি হয় স্যার, তাহলে ঠিক আমরা আছে স্যার। আমরা বুঝে যাব যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে আমরা জি স্যার। তাহলে আপনারা এখন বুঝতে পারছেন আশা করি যে আমাদের অঙ্কের প্যাটার্নটা কেমন। আপনাদের প্র্যাকটিক্যালি অঙ্ক করালে হয়তো এইভাবেই করতে